ইভনিং টেলস থেকে আজ পড়ে শোনাচ্ছি একটি থ্রিলার গল্প, দ্য ফেস ইন দ্য উইন্ডো। গল্পটির মূল লেখক হিথার গ্রাহাম, অনুবাদ করেছেন তানজিম আহমেদ। শুরু করছি দ্য ফেস ইন দ্য উইন্ডো। বজ্রপাতের আলো যেন চিরে দিল আকাশ, আর পরপরই ভীষণ জোরে শব্দ শোনা গেল। পুরো আকাশ যেন উন্মত্ত হয়ে গেছে। মনে হচ্ছে এই বুঝি ধ্বংস হয়ে গেল পৃথিবী। একটা মুখ দেখা গেল জানালায়। মুখটা জানালার কাচের সাথে নাক চেপে রেখেছে। চোখ দুটো লাল টকটকে, জ্বলছে ঠিক যেন শয়তানের চোখের মতো। এক মুহূর্তের জন্য মনে হলো ঝড় না, ঝড়ের আড়ালে স্বয়ং শয়তান ওর দিকে ধেয়ে আসছে। ভীষণ চমকে চিৎকার দিয়ে পেছনের দিকে সরে গেল বেথ। আরেকটু হলে পেছনের কফি টেবিলের উপর গিয়ে পড়তো। ভয়ে ভয়ে জানালার দিকে একটু ভালো করে খেয়াল করতেই আপন মনে হেসে উঠল বেথ। বজ্রপাতের আলো এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাকে বেশ ভালোভাবেই বোকা বানিয়ে ছেড়েছে। আলো আঁধারি আর ছায়ার প্রতিফলন পড়েছিল জানালার কাছে, যেটা কেউ শয়তানের মুখ ভেবে ভয় পেয়েছে। টেবিলের উপর একটা লণ্ঠন জ্বলছে। ঝড় শুরু হবার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেছে। সেক্ষেত্রে লণ্ঠনই ভরসা। অবশ্য ওটা থেকে যে আলো বের হচ্ছে তাতে এই রাতের আধার খুব একটা যে কাটছে তা না। ওদিকে বাতাসও বইছে ভীষণ শব্দ করে। শব্দটা কেমন যেন অদ্ভুত, যেন অশরীরীর চাপা গঙানি। অথচ এত বাতাস কিন্তু হবার কথা না, কারণ যে হ্যারিকেন ঝড় চলছিল সেটা ইতোমধ্যে ফ্লোরিডা কিয়ের দিকে চলে গেছে। বেথ যখন নিজেকে প্রায় ধাতস্থ করে এনেছে, ঠিক তখনই সে জানালা দিয়ে দূরে একটা ছায়ামূর্তির মতো দেখল। দৌড়ে সে জানালার দিকে গেল। ভাবল ওটা বোধহয় কিথ। কিথ এই দুর্যোগের সন্ধ্যায় বাইরে গেছে। অবশ্য না গিয়েও উপায় ছিল না। লোকাল শেরিফ যখন ঘণ্টাখানেক আগে ফোন করে জানালো যে মিসেস পিটারসন বাসা থেকে বের হয়ে আশ্রয় কেন্দ্রে যাননি, তখন আসলে তার খোঁজ না নেওয়াটা অমানবিকতার ভেতর পড়ে। এমন না যে মহিলার আশ্রয়ের দরকার নেই। আশ্রয়কেন্দ্রে না যাওয়ার কারণ হলো আশ্রয়কেন্দ্র তার ছোট কুকুরছানা কোকোয়াকে অ্যালাউ করছে না। কিথ আর বেথ অনেক অবাক হয়েছিল কুকুরছানাটির প্রতি মহিলার ভালোবাসা দেখে। বেথই কিথকে পাঠালো যেন মিসেস পিটারসনকে সাবধানে ওদের বাসায় নিয়ে আসা হয়। সদর দরজায় কড়াঘাতের শব্দ পাওয়া যাচ্ছে। জানলা দিয়ে বেথ যাকে দেখেছিল তাকে এখন আর দেখা যাচ্ছে না। সম্ভবত সেই দরজায় কড়া নাড়ছে। বেথ একটু দুশ্চিন্তায় পড়ে গেল। দরজা খোলাটা কি ঠিক হবে? যদি লোকটা সিরিয়াল কিলার হয়? এমনিতেও অপরিচিত মানুষ দেখলে বেথ কখনো দরজা খোলে না। কিন্তু বেথ ঠান্ডা মাথায় ভাবার সময় পেল না। দরজায় কড়াঘাতের পরিমাণ জোর আরও বেড়ে গেছে। বাতাসের গর্জনের মাঝে বোঝা যাচ্ছে দরজায় কড়াঘাত করা মানুষটা সাহায্যের জন্য আকুল আবেদন করছে। বেথ আর নিজেকে ধরে রাখতে পারল না। এই ঝড়ের রাতে একটা লোক বিপদে পড়ে সাহায্য চাইছে, আর সে কিনা তাকে সিরিয়াল কিলার মনে করছে। বেচারা হয়তো ট্যুরিস্ট, নিজের বোকামির জন্য বিপদে পড়ে গেছে। এখন যদি বেথের ভুলের কারণে লোকটা মারা পড়ে, নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। মনে মনে নিজেকে ভর্ৎসনা করতে করতে দরজার দিকে এগোলো সে। বেথের একটা সমস্যা আছে। সিরিয়াস মুহূর্তগুলোতে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই ঝড় বাদলার রাতে সিরিয়াল কিলার ব্যাটা বের হয়ে যে কাউকে মারবে, এই হাস্যকর থিওরিটা শান্ত থাকলে ওর মাথায় কখনোই আসতো না। ছটপট করে দরজার ছিটকিনি খুলতেই বাতাসের একটা ঝাপটা লাগলো বেথের মুখে। কোনো মতে বাতাসের বিপক্ষে সে দরজাটাকে ঠেলতে ঠেলতে দেখল বাইরে একটা লোক দাঁড়িয়ে, যে কিনা পুরোপুরি কাদা পানিতে মাখামাখি হয়ে আছে। বেচারার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। লোকটার কালো চুলগুলো যেভাবে এলোমেলো হয়ে আছে তাতে বোঝাই যাচ্ছে বেচারা এতক্ষণ খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। ঠ্যাঙা লোকটা বেথকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল। উজ্জ্বল চেহারায় বেথকে বলল, আপনি নিশ্চিত কোনো ফেরেশতা, ঈশ্বর আপনার মঙ্গল করুক। বলতে বলতে আনন্দের আতিশয্যে লোকটা কেঁদে ফেলল। বেথ এক হাতে দরজাটা ধরে সোফা থেকে বড় তোয়ালেটা তুলে লোকটার দিকে এগিয়ে দিল।
আপনি বাইরে কি করছিলেন? ট্যুরিস্টদের উদ্দেশ্যে যে সতর্কবার্তা জারি করে তাদেরকে অতিসত্বর উপকূল থেকে সরে যেতে বলা হয়েছে, সেটা কি শোনেননি? বেথের কথা শুনে লোকটা ওর দিকে একটু ভয়ে ভয়ে তাকালো। প্লিজ, আমাকে বের করে দেবেন না, কোনো মতে লোকটা বলল। আমি আসলে বিচে একটা পার্টিতে ছিলাম। যখন শুনলাম আমাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, তখনই আমি বিচ থেকে চলে যেতে লাগলাম। কিন্তু পথিমধ্যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, আর ওটা একটু ঠিক করার চেষ্টা করতে গিয়েই আমার বেশ কিছু মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। আমি যখন বুঝলাম যে ওটার পিছে আর সময় নষ্ট করা ঠিক হবে না, তখনই আমি আপনার বাড়ি থেকে আসা মৃদু আলো দেখতে পেলাম। ঈশ্বর নিশ্চয়ই তার গর্দভগুলোকেও মায়া করেন। এক নিঃশ্বাসে বলে গেল লোকটা। মানে যদি না আপনি আমাকে বের করে দেন। আমি আপনাকে বের করে দিচ্ছি না, লোকটাকে বলল বেথ। লোকটা হাসিমুখ করে বেথের দিকে হাত বাড়িয়ে দিল। আমি মার্ক এগান, একজন মিউজিশিয়ান। আপনি সম্ভবত আমাদের ব্যান্ডের নাম শুনে থাকবেন। আলট্রা সি নামে একটা ব্যান্ডে বাজাই আমি। আমাদের প্রথম যে অ্যালবামটা বের হয়, ওটা বেশ ভালো মার্কেট পেয়েছিল। আমরা সাধারণত বিচের কাছে যে বারগুলো আছে ওখানেই নিয়মিত পারফর্ম করি। আপনি মনে হয় আমাদের ব্যান্ডের নাম শোনেননি, তাই না? লোকটাকে একটু হতাশ মনে হলো। না, মনে হয় না শুনেছি। ও, আসলে অনেকেই চেনে না আমাদের, দুঃখ ভারাক্রান্ত মনে বলল মার্ক। আমি চিনি না, তবে আমার হাজবেন্ড চিনতে পারে। ও মাঝে মধ্যেই বিচের ওদিকে যায়, আর ও লোকাল ব্যান্ডগুলোর গান শুনতেও বেশ পছন্দ করে। না না, সমস্যা নেই, না চিনতেই পারেন। চেনেন বা না চেনেন, আপনি নিঃসন্দেহে একজন ফেরেশতা। আরে ধুর, বাদ দিন তো। এক কাজ করি, আপনি তো ভিজে চুপচুপে হয়ে গেছেন, আমি বরং আপনাকে শুকনো কিছু কাপড় দিই। আমার হাজবেন্ড অবশ্য আপনার চেয়ে সাইজে একটু বড়ই হবে, তবে আমার মনে হয় সেটা নিয়ে আপাতত খুব একটা সমস্যা হবে না। আপনার হাজবেন্ড, উনি কি বাসায় আছেন? প্রশ্নটা শুনে বেথের কেমন যেন একটু অস্বস্তি লাগলো। হ্যাঁ, আছে তো। ও এই তো একটু সামনে গেছে, চলে আসবে এক্ষুনি। হুম, তাড়াতাড়ি চলে আসা উচিত, দেশের যা অবস্থা। যাই হোক, বাইরে কোনো গাড়ি দেখলাম না যে। আপনারা কি এখানে গাড়ি রাখেন না? কি গোবেচারা মার্কা প্রশ্ন, তাই না? হুম, রাখি, ছোট্ট করে বলল বেথ। সিদ্ধান্ত নিল বেশি কিছু ব্যাখ্যা করবে না সে। আচ্ছা, আপনি তো আমার নামটাই জানলেন না। আমি বেথ, বেথ হ্যানসন, বলে হাত বাড়িয়ে দিল সে। হাত মেলালো দুজন। হাত মেলাতে গিয়ে বেথের মনে হলো লোকটা বেশ ক্ষিপ্র আর শক্তিশালী। যতটা দেখলে বোঝা যায় অন্তত তার চাইতে তো বেশি অবশ্যই। আপনি একটু দাঁড়ান, আমি শুকনো কাপড়গুলো এক্ষুনি নিয়ে আসছি। ফ্ল্যাশ লাইটটা তুলে নিয়ে বেথ বেডরুমের দিকে গেল, আর চোখে নজর রাখতে লাগলো লোকটা ওর পিছু নিচ্ছে কিনা। কিন্তু লোকটা সেটা করলো না। বেথ ওয়ার্ড্রোব থেকে কিথের পুরনো একটা জিন্স আর একটা টি শার্ট বের করলো। তারপর সেগুলো নিয়ে এসে লোকটাকে দিতে দিতে বলল, বাঁ দিকের প্রথম দরজাটাই বাথরুম, ফ্ল্যাশ লাইটটা নিয়ে যান। ধন্যবাদ, আপনি আসলেই একজন ফেরেশতা, একটু হেসে বলল লোকটা, বলে বেথের দেখানো রাস্তায় চলে গেল। কিথের বন্ধুবান্ধব সবসময়ই কিথকে ওর হ্যামার গাড়িটার জন্য খেপায়। বেথও গাড়িটাকে পছন্দ করে না। ওর ধারণা এটা অতিরিক্ত পরিমাণে ফুয়েল খায়, তার উপর এটা পরিবেশ বান্ধবও না। কিন্তু ওরা কেউ বোঝে না, হ্যামার থাকা মানে একটা বিরাট ব্যাপার। এটাকে দেখলেই কিথের মনে হয় এটা একটা পেশিবহুল রেসলার। কিথ সবসময় চেয়েছে ওর এরকম একটা গাড়ি থাকুক, কিন্তু ওরা তা বোঝে না। তবে আজকে ওদের কেউ এখানে থাকলে বুঝতো হ্যামারের গুরুত্ব কত। এই প্রচণ্ড বাতাস আর হাঁটু সমান পানির বিপরীতেও কি মসৃণভাবে চলছে এটা। এই ঝড় বাদলার রাতে এই হ্যামার নিয়ে বের হবার কারণ একটাই, মিসেস পিটারসনকে উদ্ধার করা। বেথ বেশ আপসেট হয়ে গেছে এ ব্যাপারে। আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল যখন কিথ মিসেস পিটারসন আর তার পোষা কুকুরটাকে উদ্ধার করার জন্য বের হয়ে গেল। সে নিজেও আসতে চাইছিল, কিন্তু কিথ অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে আসতে মানা করল। তাতে কি বেথ মানে? কিন্তু কিথ যখন বলল,
বেথ এই ঝড়ের মধ্যে বাইরে বের না হয়ে বাসায় থাকলেই কিথের কম দুশ্চিন্তা হবে। তখন সে মানল। কিথ নিউজ স্টেশন ধরার চেষ্টা করতে লাগলো রেডিওর নব ঘুরিয়ে। খানিকক্ষণ চেষ্টা করার পর পারল। যদিও ঝড় বলতে গেলে কমে গেছে, তবু নিশ্চিত হতে চাইল সে। সিরিয়াল কিলার পালিয়ে গেছে। কর্তৃপক্ষ ধারণা করছে সতর্কবাণী ঘোষণার আগেই সে পালিয়ে উত্তরের বিচের দিকে যাচ্ছে। রেডিও থেকে ভেসে এলো অস্থির বিতৃষ্ণা নিয়ে মনে মনে বলে উঠল কিথ। তারপর আবার মন দিল রেডিওতে। স্রেফ ভোজবাজির মতো যেন বাতাসে মিলিয়ে গেল পার্কার। জেলের সুপার লেফটেন্যান্ট অ্যাবনার ক্রেটস্কি বলল। ক্রেটস্কির কথা শুনে বহু কষ্টে হাসি চেপে রাখল কিথ। লোকটাকে চেনেও, বয়স খুব বেশি না, আর এ কারণেই বোধহয় এখনও বুঝে উঠতে পারেনি মিডিয়ার সামনে কিভাবে কথা বলতে হয়। তবে জন পার্কার যে জেল পালিয়েছে, এটা সিরিয়াসলি খুব বাজে একটা নিউজ। এই জন পার্কার অন্তত 7টা মেয়ে খুনের মামলার আসামি, কিন্তু কোনোভাবেই তাকে ধরা যাচ্ছিল না। শেষমেশ গত বছর প্যাট্রিশিয়া রিভসের খুনের পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়। 7টা খুনের হিসাব পাওয়া গেছে, কিন্তু নিখোঁজ হিসাব। হঠাৎ করেই কিথের মাথায় অন্য একটা জিনিস খেলা করল। দক্ষিণের বিচের দিকে যাচ্ছে ও। সিরিয়াসলি জন পার্কার একটা উন্মাদ, যে কিনা এই ঝড়ের মাঝে বিচের দিকে যাচ্ছে। তীব্র আতঙ্কের একটা ঠান্ডা স্রোত কিথের মেরুদণ্ডের উপর থেকে নিচ বরাবর বয়ে যেতে লাগল। এখান থেকে খুব একটা দূর না দক্ষিণের বিচ। বেথ বাসায় একা। কিথের মন চাইল এক্ষুনি গাড়ি ঘুরিয়ে বাসার দিকে চলে যায়, কিন্তু মিসেস পিটারসনের বাসা আরেকটু সামনেই। মনে মনে প্ল্যান করে ফেলল কিথ। বুড়ির হাত ধরে তাড়াতাড়ি তাকে গাড়িতে তুলেই গুলির বেগে গাড়ি ছোটাতে হবে। মিসেস পিটারসনের বাসায় ঢুকতে ঢুকতে কিথ সর্বপ্রথম যেটা খেয়াল করলো সেটা হলো মিসেস পিটারসনের ক্লাসিক প্লিমাউথ গাড়িটা পার্কিং লটে নেই। একটু ইতস্তত বোধ করল কিথ। আস্তে করে গ্লাভ কম্পার্টমেন্টে হাত দিয়ে লাইসেন্স করা .38 স্মিথ অ্যান্ড ওয়েসনটা বের করল সে। তারপর দরজা খুলে গাড়ি থেকে নামল কিথ। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর সেটাকে উদ্দেশ্য করেই অশ্রাব্য গালি দিয়ে উঠল সে। মিসেস পিটারসন! দরজার কাছে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো কিথ। কোনো সাড়া শব্দ নেই। খানিকটা ইতস্তত বোধ করলেও দরজার নবে মোচড় দিল সে। দরজা খোলাই ছিল। কফি টেবিলের ওপর মিসেস পিটারসনের পার্সটা পড়ে আছে। কোকোয়ার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু ওকে কোথাও দেখা যাচ্ছে না। মিসেস পিটারসন! মিসেস পিটারসনের বাসাটা ছোট, লুকানোর মতো খুব বেশি জায়গা এই বাসায় নেই। মিসেস পিটারসন যেখানে বসে সেলাইয়ের কাজ করেন, ওখানটাতেও দেখল কিথ। তারপর একটু ইতস্তত করতে করতে বেডরুমের নবে হাত দিল। হাত দেওয়ার আগে স্মিথ অ্যান্ড ওয়েসনটা নিয়ে প্রস্তুত থাকলো, যেন অকস্মাৎ কেউ আক্রমণ করতে না পারে। তারপর ছট করে দরজাটা খুলে ফেলল। কিন্তু না, এখানেও কেউ নেই। মৃদু একটা শব্দ পেয়ে সাবধানে খাটের নিচে উকি দিতেই কোকোয়াকে দেখতে পেল কিথ। কুকুরটা কিথকে চিনতে পেরে লাফিয়ে সামনে এলো। হাত বাড়াতেই ওর কোলে উঠে গেল। কুকুরটাকে দেখে কিথের মনে হলো ওটা বেশ ভয় পেয়েছে। এমন সময় মেইন দরজার দিক থেকে শব্দ কানে এলো কিথের। কুকুরটাকে কোলে নিয়ে একটু আড়াল থেকে দরজার উপর নজর রাখল কিথ। একজন লোক ঘরে প্রবেশ করলো। ওয়াটারপ্রুফ জ্যাকেটটা খুলতে খুলতে সে জোরে ডাক দিল, ক্যাথরিন আন্টি। ছেলেটার বয়স 30-এর বেশি হবে না। ছোট করে ছাটা চুলগুলো ভিজে একদম খুলি কামড়ে আছে। একটু সামনের দিকে আসতেই সে যখন কিথকে দেখল স্মিথ অ্যান্ড ওয়েসন হাতে তার দিকেই তাক করে আছে, বেচারা ভয়ে একদম জমে গেল। কে আপনি? কিথ হুঙ্কার দিয়ে উঠল। জো, আমি জো পিটারসন, ক্যাথরিন আন্টির ভাইপো, তাড়াতাড়ি করে বলে উঠল ছেলেটা। এখানে এলে কি করে? হেঁটে, আমতা আমতা করে বলল জো। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। মানে আন্টি কোথায়? ভয়ে ভয়ে জানতে চাইল সে। সেটা তো তুমি আমাকে বলবে, পাথরের মতো চেহারায় বলল কিথ। আমি তো জানি না।
আমি শহরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যাওয়া এখানে এলাম। তাও আবার এই পানির মাঝে হেঁটে হেঁটে এসেছি। আপনি কে? আর আপনি কেনই বা আমার দিকে অস্ত্র তাক করে আছেন? ভয় মিশ্রিত কণ্ঠে বলল জো। কিথ একটু নড়ে উঠল। সাথে সাথে ছেলেটা বলে উঠল, থাক থাক, আপনার পরিচয় না পেলেও আমার চলবে। মানে আপনি যদি কিছু নিতে এসে থাকেন তাহলে নিয়ে যান। আমি এখনই বেরিয়ে যাচ্ছি, ওনাকে খুঁজতে হবে আমার। সেক্ষেত্রে আমরা একসাথে তাকে খুঁজব, জানালো কিথ। তারপর ছেলেটাকে ইশারা করলো বাইরে যাওয়ার জন্য। ছেলেটা একটু ইতস্তত বোধ করছে, সেটা বুঝতে পারছে কিথ। তারপর হঠাৎ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ক্যাথরিন আন্টি কি আসলেই বাসায় নেই? কিথ মাথা নাড়ল। আগে বাড়ো। জো দরজার দিকে যেতে লাগলো। মানে আমরা কি ঝড়ের মাঝে বাইরে যাব? আস্তে করে মাথা নাড়ল কিথ। আর কথা বাড়ালো না জো। সোজা বের হয়ে সামনে এগুলো। গাড়ির কাছে এসে কোকোয়াকে পিছের সিটে রেখে রিভলভারটা কোমরে গুজে নিল সে। ড্রাইভারের দরজাটা খুলতে খুলতে জোকে বলল, গাড়িতে ওঠো। আমার মনে হয় আমার এখানে থেকে যাওয়াটাই ভালো হবে, বলল জো। আর আমার মনে হয় এখানে না থেকে দুজনে মিলে তোমার আন্টিকে খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠল জো। ড্রাইভারের সিটে বসল কিথ। রাস্তার পাশে চোখ রেখো, দেখো তাকে বা তার গাড়িকে দেখা যায় নাকি কোথাও, কিথ বলল। রাস্তার পাশে খুঁজব? জো খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করল। বৃষ্টির জন্য আশেপাশে তো কিছু দেখা যাচ্ছে না, সব কেমন কুয়াশার মতো ফ্যাকাশে। ওই ফ্যাকাশের মাঝেই দেখো গাঢ় কিছু দেখা যায় কিনা, তাহলেই হবে। গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার চালু করে দিল কিথ। বেশ জোরে নড়লেও ওগুলো খুব একটা উপকারে আসছে না। কিছুক্ষণ পরেই আবছা কিছু একটাতে চোখ আটকে গেল কিথের। একটু কাছে যেতে সে বুঝতে পারল এটা মিসেস পিটারসনের প্লিমাউথ গাড়িটা। ওটার মুখ বিচের রাস্তার দিকে ঘোরানো। মনে হচ্ছে যেন এটাতে করে কেউ বিচে যেতে চাচ্ছিল। কিথ গাড়ি থামিয়ে জোর দিকে তাকালো। তারপর কোমর থেকে রিভলভার নিতে নিতে জোকে বলল, তুমি চুপচাপ এখানে বসে থাকো। নিশ্চয়ই নিশ্চয়ই, রিভলভারের দিকে তাকিয়ে বলল জো। গাড়ি থেকে নামলো কিথ। গাড়ির সামনে গেল সে। ওখান থেকে দেখল ভেতরে কাউকে দেখা যাচ্ছে না। কিথ মনে মনে ভাবতে লাগলো, যে মহিলা সবসময় পার্স সাথে রাখে, টেবিলে পার্স ফেলে সে গাড়ি নিয়ে বেরিয়েছে কেন? ভাবতে ভাবতে গাড়ির সামনের দরজাটা খুলল সে। কিন্তু সেখানে মিসেস পিটারসন তো নেই। ধস্তাধস্তির কোনো চিহ্ন বা অন্য কোনো কিছুও নেই। আর তখনই গাড়ির বুটের দিকে খেয়াল করল কিথ। ওটা আধ খোলা হয়েছিল। ঢাকনাটা তুলল সে এবং সেই সাথে মিসেস পিটারসনকে পেয়ে গেল। আপনারা এখানেই থাকেন সারা বছর? না, এখানে আমরা বেড়াতে আসি। জায়গাটা কেমন নির্জন। মার্ক এগানের কথার ভঙ্গিতে বেথ একটু কেঁপে উঠল। আমরা কোকোনাট গ্রুভে থাকি, কিন্তু এখানে বছরের বেশ খানিকটা সময় কাটাই। আমার হাজব্যান্ড একজন স্কুবা ডাইভার। প্রফেশনাল ডাইভার? বেথ চাইলেই বলতে পারত কিথের কাজ মামুলি কোনো ডাইভিং না। ওর কাজ আসলে সরকার ও আইনের সাথে জড়িত। কিন্তু বেথের কেন যেন বলতে ইচ্ছা হচ্ছিল না। ও নিজেও বলতে পারবে না এরকম ইচ্ছা হবার পেছনে কারণটা আসলে কি। মার্ক ইতোমধ্যে তার কাপড় পাল্টে ফেলেছে। ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পেয়েছে। বেথ তাকে আরও একটু উষ্ণ হবার জন্য ব্র্যান্ডিও খাইয়েছে। লোকটা এখন পর্যন্ত কোনো উল্টোপাল্টা আচরণও করেনি, বরং মাত্রাতিরিক্ত ভদ্র সে। তা সত্ত্বেও বেথের কেমন যেন একটু অস্বস্তি লাগছে। সম্ভবত মার্কের অতিরিক্ত ভদ্র ব্যবহার এর পেছনে দায়ী। সে একজন প্রফেশনাল ডাইভার, বলল বেথ। চমৎকার, বলে একটু মুচকি হাসল মার্ক। তারপর আচমকা জিজ্ঞেস করল বেথকে, আচ্ছা আপনারা কি আশ্রয়কেন্দ্রে যাবার নোটিশ পাননি? পেয়েছিলাম, কিন্তু আমাদের এই বাড়িটা 1800 শতকের মাঝামাঝির দিকে বানানো। এই বাড়ি এর থেকেও বড় ধরনের ঝড় সামাল দিয়েছে। বাড়িটার স্ট্রাকচারাল ডিজাইন বেশ পোক্ত। আর তাছাড়া নোটিশ শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যে, যারা এখানকার বাসিন্দা তাদের জন্য নয়, বলল বেথ।
হঠাৎ করেই ডাইনিং টেবিলের কাছ থেকে একটা খড়খড়ে আওয়াজ শোনা গেল। ও, আমি তো রেডিওটার কথা ভুলেই গিয়েছিলাম। একদম নতুন ব্যাটারি, কিন্তু রেডিওটা ঠিকমতো স্টেশন ধরতে পারছে না কেন কে জানে। আর এই ঝড় বাদলার মাঝে মোবাইল ফোনের কথা তো বাদই দিলাম। মার্কের দিকে একটা ফর্মাল হাসি দিয়ে কিচেনের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো বেথ। সাবধানে থাকার কথা, মারাত্মক বিপজ্জনক। রেডিও থেকে ভেসে আসা কথাগুলো শুনে ঝট করে থেমে গেল বেথ। ডাইনিং টেবিল থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো কথাগুলো। সিরিয়াল কিলার। একদম রোবটের মতো ঘুরে গেল বেথ। এক মুহূর্ত দাঁড়ানোর পর ডাইনিং টেবিলের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল সে। রেডিওটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কোনো আওয়াজ বের হচ্ছে না ওটা থেকে এখন। হাত দিয়ে ঝাঁকালো কিছুক্ষণ। না, কোনো কাজই হচ্ছে না। অধৈর্যের মতো আবার ঝাঁকালো বেথ। ধারণা করা হচ্ছে সে বিচের দিকে যাচ্ছে। ওটা এক্ষুনি বন্ধ করুন। ঘটনার আকস্মিকতায় আরেকটু হলেই রেডিওটা হাত থেকে ফেলে দিচ্ছিল বেথ। ঘাড় ঘোরাতেই দেখল পেছনে এসে দাঁড়িয়েছে মার্ক। ডাইনিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে সে। দরজার ফ্রেম খুব শক্তভাবে ধরে আছে মার্ক। মুখের হাসিটা বাচ্চাদের দুষ্টুমি হাসির মতো। ওর চোখের দিকে তাকালো বেথ। কেমন যেন বন্য একটা দৃষ্টি সেখানে। এক মুহূর্তের জন্য বেথের মনে হলো মার্কের চোখ থেকে লালচে একটা আভা বের হচ্ছে, ঠিক যেমনটা সে দেখেছিল জানালার কাছে। মিসেস পিটারসন অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার হাত পা ভাঁজ করে এমনভাবে বাঁধা হয়েছে যে এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো রক্ত চলাচলের সমস্যার কারণে তিনি মারা যেতেন। মুখ বাঁধা থাকার কারণে কোনো শব্দও করতে পারেননি তিনি। সমস্ত কাপড় চোপড় ভেজা আর কাদায় মাখামাখি। শরীর অস্বাভাবিক ঠান্ডা। কিথ তাড়াতাড়ি করে পালস চেক করল। না, বেঁচে আছেন তিনি। খুব আস্তে হলেও পালস বিট পাওয়া গেল। হাঁপ ছেড়ে বাঁচল কিথ। তারপর পকেট থেকে চাবির রিং বের করল। এটার সাথে একটা চাকু আছে। ওটার সাহায্যে খুব সহজেই মুখের কাপড় আর হাত পায়ের বাঁধন খুলে ফেলল সে। কিথ এখনও শিওর না তার কোনো হাড়গোড় ভেঙেছে কিনা, অথবা শরীরের ভেতরে রক্তপাত হচ্ছে কিনা। বুট থেকে তাকে বের করলে বাইরে ঠান্ডায় বৃষ্টিতে তার আবারও নিউমোনিয়া না হয়ে যায়, এই ভয় পাচ্ছে কিথ। কিন্তু ওর আসলে এই পরিস্থিতিতে সেই রিস্কটা না নিয়ে কোনো উপায় নেই। মিসেস পিটারসনের নেতিয়ে পড়া দেহটা বের করে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল সে। বাতাসের বিপক্ষে এটুকু করতে গিয়ে তার খবর হয়ে গেল। কিথের পক্ষে এই বাতাসের বিপক্ষে ওর গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ হবে না। জো, বেশ জোরে চেঁচিয়ে উঠল কিথ, কিন্তু কোনো সাড়া পেল না। সম্ভবত শুনতে পায়নি জো, তাই আবার ডাকল। এবারও কোনো সাড়া পেল না। অগত্যা মিসেস পিটারসনকে তার গাড়িতে রেখেই ওর নিজের গাড়ির দিকে রওনা হলো কিথ। পেছনের দরজাটা খুলতেই কোকোয়া ওর উপর ঝাঁপিয়ে পড়ল। সমস্যা কি তোমার? কানে শুনতে পাও না নাকি? জোর উদ্দেশ্যে খেকিয়ে উঠল সে। কিন্তু কাকে কি বলছে কিথ? গাড়িতে তো কেউ নেই। আপনি ঠিকই বলছেন, ভয় কাটিয়ে কোনো মতে বলল বেথ। যে ঝড় হচ্ছে ওটাই বেশ ভয়ঙ্কর, তার মাঝে এরকম খবর না শোনাই ভালো। এটা বলে রেডিওটা বন্ধ করে দিল বেথ। ঘরে চিজ আছে, আপনার ক্ষুধা লেগে থাকলে আপনাকে কয়েকটা চিজ বার্গার বানিয়ে দিতে পারি, খাবেন? প্রায় বোঝা যায় না এমনভাবে মাথা ঝাঁকালো মার্ক, কিন্তু জায়গা থেকে নড়ল না সে। বেথের দিকে লালচে চোখ নিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকলো সে। এর চেয়ে বাজে পরিস্থিতি তুমি পার করেছ, মনে সাহস রাখো বেথ, নিজেকেই নিজে বলল সে। এর চেয়ে বাজে পরিস্থিতি? আসলেই কি? আসলেই করেছে। কিথের সাথে যখন প্রথম দেখা হয়েছিল তখন বিচের বালির মাঝে একটা কঙ্কালের মাথা খুঁজে পেয়েছিল সে। ভীষণ কৌতূহলী হয়ে অনেক দূর গিয়েছিল যখন তখন। ব্যাস, অনেক হয়েছে। ভাবনায় লাগাম দাও। ওসব স্মৃতি তুমি অনেক দূরে ফেলে এসেছো। আপনি না খেলেও আমি খাবো। খানিকটা ক্ষুধা লেগেছে আমার, বলে উঠল বেথ। খানিকটা সাহস ফিরে পাবার চেষ্টা করছে সে। আচ্ছা, একজন সিরিয়াল কিলারের সাথে কিভাবে স্বাভাবিক আচরণ করা যায়?
বেথ মনে করার চেষ্টা করল যেসব সাইকিয়াট্রিস্ট ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কারারুদ্ধ সিরিয়াল কিলারদের সাথে কথা বলে তাদের সম্পর্কে জেনেছেন তারা কি পরামর্শ দিয়েছেন। কথা, ইয়েস, কথা। কথা বলেই ব্যস্ত রাখতে হবে ওকে। তারপর ও মনে করার চেষ্টা করলো ওর হাজব্যান্ড সাবধান থাকার ব্যাপারে ওকে কি বলেছিল। গুলি করার অদম্য ইচ্ছা যদি না থাকে তাহলে তুমি কখনো কারো দিকে পিস্তল তাক করো না। আর যদি মনে হয় তোমার গুলি করা দরকার তাহলে বিনা দ্বিধায় গুলি করো। কিন্তু বেথের কাছে কোনো পিস্তল নেই এই মুহূর্তে। আর তাছাড়াও আরেকটা প্রশ্ন থেকে গেছে, যদি মার্ক সিরিয়াল কিলার না হয়, লোকটা জাস্ট হঠাৎ করে ওর বাসায় উপস্থিত হয়েছে আর একই সময় একজন সিরিয়াল কিলারের বিচের দিকে যাবার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ, তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে মার্কই সেই সিরিয়াল কিলার। অস্ত্র, এমন একটা অস্ত্র লাগবে যাতে নিজেকে যে কোনো মুহূর্তে রক্ষা করতে পারে বেথ। সেক্ষেত্রে কি কিথের উপদেশটা একই থাকবে? যদি অস্ত্র হিসেবে একটা ফ্রাইং প্যান নেয় বেথ? অযথাই কী সব ভাবছো তুমি, নিজেকেই নিজে বলল বেথ। উপদেশ যাই হোক সেটা দিয়ে ওর কি কোনো লাভ আছে? বেথ আস্তে আস্তে কিচেন ক্যাবিনেটের দিকে গেল। লোকটাকে কোনো রকম সুযোগ দেয়া যাবে না। বেথ জানে মার্ক ওর দিকে তাকিয়ে আছে। তাকে যেটা করতে হবে সেটা হলো রান্নার ভান করে ফ্রাইং প্যান হাতে নিতে হবে, তারপর সুযোগ বুঝে আঘাত করতে হবে। পেছন দিকে না তাকিয়েও বেথের মনে হলো মার্ক এগিয়ে এসেছে খানিকটা। যদিও পেছন থেকে মার্ক কোনো শব্দ করছে না, তবুও ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করছে বেথকে। সে তবুও পেছনের দিকে তাকাচ্ছে না ভুলেও। এমনভাবে ক্যাবিনেটের দিকে তাকিয়ে থাকলো যেন সে ক্যাবিনেটের দিকে খেয়াল রাখাতেই ব্যস্ত। আস্তে করে ফ্রাইং প্যানটা হাতে নিয়ে শক্ত করে চেপে ধরল সে। এবার বেথ ঘুরল। ও গড, লোকটা একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে সেই দুষ্টুমি ভরা হাসিটা হাসছে। থ্যাপ, সাথে সাথেই ফ্রাইং প্যানটা সজোরে ঘোরালো বেথ, শরীরের সবটুকু শক্তি দিয়ে। মার্কের মাথার ঠিক এক সাইড বরাবর পুরো প্যানটা লাগলো। বেথের মনে হলো ফ্রাইং প্যানটা ওর হাতে মৃদু কাঁপছে। মার্ক এখনো ঠায় দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি ওর। ঠিক আগের মতোই এক দৃষ্টে বেথের দিকে তাকিয়ে আছে, শুধু মুছে গেছে হাসিটা। আর তারপর বেথের দিকেই ঝুঁকে গেল খানিকটা। মার্কের হাত বেথের কাঁধে পড়তেই আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিল বেথ। ক্রমাগত বৃষ্টি হবার কারণে বন্যা হয়ে গেছে এই এলাকায়। এটা আগের খবর। নতুন খবর হলো জমে থাকা পানির পরিমাণ আরও বেড়েছে। রাস্তাঘাট কিছুই বোঝা যাচ্ছে না। কিথ মোটামুটি চেনে বলে কোনোভাবে গাড়ি চালিয়ে নিচ্ছে। মনে মনে শুধু এটাই প্রার্থনা করছে যে নুড়ি পাথরে ঘষা লেগে ওর টায়ারটা যেন পাংচার না হয়ে যায়। সাবধানে গাড়ি চালাতে চালাতে কিথ ভাবতে লাগলো, জো পিটারসন বলে যে ছেলেটা পরিচয় দিয়েছিল সে তো পালিয়েছে। তার আন্টিকে ফেলেই গাড়ি থেকে পালিয়েছে সে। আসলে কি মিসেস পিটারসন ওর আন্টি? যদি না হয়, কে সে? ওই সিরিয়াল কিলার নয় তো? যদি তাই হয়ে থাকে তাহলে কোথায় গেল সে? মিসেস পিটারসনের বাড়ি ছাড়া এই এলাকায় আর একটাই বাড়ি, আর সেটা হলো কিথের বাসা, যেখানে এই মুহূর্তে বেথ একা আছে। যদিও বাসার অনেকখানি কাছে চলে এসেছে কিথ, এমন সময় কাকে যেন বিদ্যুৎ গতিতে সামনের দিকে চলে যেতে দেখল। খানিকটা দূর আর বৃষ্টির প্রকোপে ভালোভাবে দেখতে পেল না আগন্তুক। কেউ একজন তার বাড়ির দিকে যাচ্ছে, তার আগে আগেই। মার্ক এগানের হাত পড়েছে ঠিক বেথের কাঁধের ওপর। তার চোখ একদম বেথের চোখ বরাবর স্থির হয়ে আছে। ওগুলোতে রয়েছে একই সাথে বিস্ময় এবং প্রশ্নবোধক চাহনি। তারপর বেথের সামনেই আস্তে করে ফ্লোরে পড়ে গেল সে। পতন ঠেকাতে সে বেথকে ধরতে চাইল, কিন্তু তার আগেই বেথ সরে গিয়ে ঘুরে দৌড় দিয়ে পালাতে চাইল। মার্কের হাত এত বড় আঘাতের পরও বেথের গোড়ালি বেশ চেপে ধরল শক্তভাবে। আচমকা টানে বেথও ফ্লোরে পড়ে গেল।
এখনও ওর হাতে ফ্রাইং প্যানটা আছে। আঘাত করার অদম্য ইচ্ছা যদি না থাকে, তাহলে তুমি কখনো কারো দিকে ফ্রাইং প্যান তাক করো না। আবারও সজোরে বাড়ি মারল মার্কের হাত লক্ষ্য করে। অবশ্য তার আর দরকার ছিল না, কারণ এর আগেই মার্কের হাতের বাঁধন শিথিল হয়ে গেছে। আর সুযোগ পেয়ে সাথে সাথেই দৌড়ে কিচেনের দরজার দিকে চলে গেল বেথ। মার্কের দিকে তাকিয়ে রইল বেথ। ও কি মারা গেল নাকি? পায়ে ব্যথা অনুভব করতেই নিজের পায়ের দিকে তাকালো বেথ। তেমন কিছু হয়নি। বেথ আবার ফ্রাইং প্যান তুলল বাড়ি মারার জন্য। মার্ক নড়লও না একটুও। বেথ দ্বিধায় পড়ে গেল। কি করবে বুঝতে পারছে না ও। একবার একটা মুভিতে দেখেছিল, যার ওপর আক্রমণ হয় সে সুযোগ পেয়ে আক্রমণকারীকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, তারপর পালিয়ে যায় বাসা ছেড়ে। পালিয়ে যায় এই ভেবে যদি আক্রমণকারী আবার জেগে ওঠে। বেথ চিন্তা করল মার্ককে অজ্ঞান করা দরকার, যাতে সে বের হয়ে গেলেও মার্ক তার পিছু নিতে না পারে। এই ভেবে আবার ফ্রাইং প্যানটা তুলল বেথ, কিন্তু পারল না বেথ। নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে কি যেন ভাবতে লাগলো সে। যদি ওর ধারণাটা ঠিক না হয়, যদি আসলেই লোকটা একজন মামুলি মিউজিশিয়ান হয়। বেথ কিচেনের চারপাশে চোখ বুলালো। কিছু একটা খুঁজছে যেটা দিয়ে মার্কের কোনো ক্ষতি না করেও ও নিজেকে নিরাপদ রাখতে পারবে। চোখ পড়ল ক্যাবিনেটের নিচের একটা পাল্লার দিকে। ওটা খানিকটা খোলা ছিল। ওখান দিয়েই তারের মতো কিছু একটা চোখে পড়ল বেথের। সারা জীবন পানি আর বোটে বোটে ঘুরে বেড়ানোতে আর কিছু না হোক, শক্ত গেরো দেবার নিজেকে এক্সপার্ট মনে করে বেথ। বেশ কায়দা কসরত করে পাল্লা থেকে তারটা বের করলো বেথ। তারপর পেছন দিকে ঘুরল মার্ককে বাঁধবে বলে। কিন্তু ওকে অবাক করে দিয়ে আগেই উঠে বসে আছে মার্ক। ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে, কিন্তু দৃষ্টিটা আগের মতো বুনো নেই। এখন ওখানে ভর করছে শান্ত কিন্তু খুনে দৃষ্টি। সবকিছু কেমন যেন গোলমেলে ঠেকছে কিথের কাছে। ওর বাসার সামনের জায়গাটা এখন একটা লেকে পরিণত হয়েছে। কিথ জানে, ও যদি বৃদ্ধা মহিলাকে তার গাড়িতেই ফেলে আসতো, তাহলে নিশ্চিতভাবে মহিলার ডেথ সার্টিফিকেট সাইন করতে হতো। কিন্তু কিথ নিজেকে সামলেছে। স্রেফ ওর স্ত্রীর কথা চিন্তা করে মহিলাকে ফেলে আসেনি কিথ। কুকুরটা আস্তে আস্তে লাফ দিতে দিতে কুই কুই করতে লাগলো। কোকোয়া, তুই যদি না থামিস। কুকুরটাকে শাসালো কিথ। ওকে অবাক করে দিয়ে কুকুরটা চুপচাপ ওর কথা মেনে নিল। কিথ গাড়ির দরজা খুলে পেছনে গিয়ে ওখান থেকে মিসেস পিটারসনের অজ্ঞান দেহটা তুলে নিল কোলে। কোকোয়া আস্তে ঘেউ করে উঠল। মনে হয় কিথকে বোঝানোর চেষ্টা করলো সেও এখানে আছে। চলে আয়, কুকুরটাকে বলল কিথ। কোকোয়া লাফ দিয়ে মিসেস পিটারসনের পেটের উপর উঠে গেল। কিথ পা বাড়ালো বাড়ির দিকে। যত দ্রুত সম্ভব বাড়ির ভেতরে ঢুকে পড়তে হবে। আচ্ছা, যে লোকটার সাথে মিসেস পিটারসনের ওখানে দেখা হয়েছিল, সে কি আসলেই মিসেস পিটারসনের ভাইপো? নাকি ওই লোকটাই সেই সিরিয়াল কিলার? সে যদি ওর বাড়ির মাঝে ঢুকে বসে থাকে? বেথের কিছু হয়নি তো? আর ভাবতে চাইল না কিথ। দৌড়াও, এছাড়া আর কোনো উপায় নেই এখন। পেছনের দরজাটা কিচেনের ওপাশে। কোনো দিক না ভেবে দৌড় দিল বেথ। মার্কও ওর পিছু নিল। যখন দরজাটা খুলল, বাতাসের একটা তীব্র ধাক্কা লাগলো ওর। কিন্তু বেথ একদম প্রস্তুত ছিল। প্রস্তুত ছিল না মার্ক। ধূপ করে দরজাটা ওর গায়ে আছড়ে পড়ল। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কোনো দিক না তাকিয়েই দৌড় দিল বেথ। হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে গেল কিথ। ওর কোলে মিসেস পিটারসন আর তার পেটের ওপর কোকোয়া। বেথ! কোনো সাড়া পাওয়া গেল না। তার বদলে কিন্তু ওকে অবাক করে দিয়ে কিচেন থেকে একটা লোক বের হয়ে এলো, যার পরনে ওর পোশাক। লোকটা ওর দিকে এমনভাবে তাকালো যেন আশেপাশের কোনো একটা পাগলা গারদ থেকে মাত্রই পালিয়ে এসেছে ও। কিথ সবার প্রথম যেটা লক্ষ্য করলো সেটা হলো লোকটা নিরস্ত্র।
সে তাড়াতাড়ি করে মিসেস পিটারসনকে সোফার ওপর শুইয়ে দিল। তার পেটের ওপর এখনও কোকোয়া দাঁড়িয়ে আছে। সম্ভবত আগন্তুককে পছন্দ করছে না ও। মৃদু গড়গড় ধ্বনি শোনা যাচ্ছে ওর গলা থেকে। কিথ কোমর থেকে রিভলভার বের করে লোকটার দিকে তাক করল। বাহ, চমৎকার! এমন একটা ভঙ্গিতে বলে উঠল লোকটা যেন বিস্বাদ কিছু একটা টেস্ট করেছে। আমার স্ত্রী কোথায়? কিথ চিৎকার দিয়ে উঠল। সে আমাকে একটা ফ্রাইং প্যান দিয়ে কষে বাড়ি মেরে দৌড়ে বাইরে চলে গেছে, সংক্ষেপে বলল আগন্তুক। ও মাই গড! আশ্রয় নিতে এসে আমি তো দেখি পাগলের গাড্ডায় এসে পড়লাম। ভীত সন্ত্রস্তভাবে বলে উঠল সে। প্রথমে আপনার স্ত্রী আমাকে ফ্রাইং প্যান দিয়ে আঘাত করলো, এখন দেখছি আপনি আমাকে গুলি করার জন্য একদম মুখিয়ে আছেন। কে আপনি? কিথ খেকিয়ে উঠল আবার। মার্ক এগান, হতাশ ভঙ্গিতে বলল সে। আমি একজন মিউজিশিয়ান। আচ্ছা, আপনাদের সমস্যাটা কোথায় বলবেন? ওর কথায় কান দিল না কিথ। আশেপাশে তাকিয়ে সে একটা তোয়ালে খুঁজে বার করলো। তারপর আগন্তুকের দিকে রিভলভার তাক করে মিসেস পিটারসনের গায়ের ওপর সেটা ছড়িয়ে দিল। এ কাজ করার সময় এক মুহূর্তের জন্য মার্কের উপর থেকে চোখ সরায়নি কিথ। কোনো রকম সমস্যা ছাড়াই কাজ শেষ করল কিথ। রুমের ভেতরে ঢুকুন। গেস্ট রুমের দিকে ইশারা করে কিথ আদেশ করল মার্ককে। এক্ষুনি। যাচ্ছি, হাত উপরের দিকে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল মার্ক। দেয়ালের দিক থেকে ঘুরে রুমের দিকে রওনা হলো সে। লণ্ঠনের আলো দেয়ালে পড়ে বাড়িটাকে কেমন যেন ভূতেরে বাড়ি করে তুলেছে। উন্মাদ, বদ্ধ উন্মাদ। আস্তে করে বলল সে। আপনাদের দুজনের মাথায় সমস্যা আছে। ওর এ কথায় কিছু মনে করল না কিথ। আপনি যদি আমার স্ত্রীর কিছু করে থাকেন, খোদার কসম আপনাকে টুকরো টুকরো করব আমি। আপনার স্ত্রী বরং আমাকে আক্রমণ করেছে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রুমের ভেতর ঢুকুন। আর তখনই একটা চিৎকার শুনল তারা দুজনেই। তীক্ষ্ণ চিৎকারটা বাতাসের আর বৃষ্টির গর্জন ছাপিয়েও ওদের কানে একদম স্পষ্ট হয়ে উঠল। শেডের ভেতর এসে খানিকটা নিরাপদ বোধ করল বেথ। এখানে চাইলেই কেউ হুট করে ঢুকে পড়তে পারবে না, আর তাছাড়া এখানে আত্মরক্ষার জন্য কিছু পাওয়াটাও সহজ হবে। এখানে ওরা স্কুবা ডাইভিংয়ের জিনিসপত্র রাখে। ওখান থেকে একটা ডাইভিং নাইফ হাতে নিল বেথ। সবই ঠিক আছে, কিন্তু এখানে ভীষণ অন্ধকার। দরজাটা বাতাসের জন্য খোলা যাচ্ছে না কোনোভাবেই। অতঃপর আর কি করা? অন্ধকারের মাঝে চুপচাপ দাঁড়িয়ে না থেকে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করল বেথ। প্যান্টের পকেটে হাত দিতেই ম্যাচ পেল সে। চুলা ধরানোর জন্য রেখেছিল পকেটে। ম্যাচ বের করে ধরানোর চেষ্টা করল বেথ, কিন্তু ওর হাত কাঁপছিল ভীষণভাবে। ঘর থেকে বের হয়ে শেড পর্যন্ত আসতে আসতেই ভিজে একদম চুপচুপে হয়ে গেছে বেথ। ভেজা হাতে প্রথম চেষ্টায় ম্যাচের কাঠি জ্বালাতে পারল না ও। হাত ঝাড়া দিয়ে পানি ঝেড়ে ফেলার চেষ্টা করল সে। এরপর আরেকটা কাঠি বের করে ঘষতেই আগুন জ্বলে উঠল। আগুনটা একটু জ্বলতেই চারদিক একটু আলো হলো, আর এই আলোতেই বেথের ঠিক সামনে একটা চেহারা ভেসে উঠল। চোখগুলো লালচে, ধকধক করে জ্বলছে। লোকটার সারা শরীর বরফের মতো সাদা, হাতে একটা ডাইভার নাইফ ধরা। চিৎকার করবেন না, গমগমে কণ্ঠে একটা আদেশ শুনল বেথ। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আজকের মতো দ্বিতীয় চিৎকারটা দিল বেথ। ছট করে দরজাটা খুলল কিথ, কিন্তু এগোতে পারল না সামনে। তুমুল বৃষ্টি আর বাতাস তাকে নড়াচড়া করতে বেশ ভালোভাবে বাধা দিচ্ছে। মাথা ঠান্ডা করার চেষ্টা করল কিথ। বুঝতে পারল চিৎকারটা এসেছে শেডের দিক থেকে। হুফ করে একটা দম নিয়ে দরজা দিয়ে বেশ কসরত করে বের হলো কিথ। রিভলভারটা শক্ত করে হাতে ধরা আছে ওর। শেডে পৌঁছে দরজাটা সাবধানে খুলল। খুলতেই অন্ধকার গ্রাস করে নিল কিথকে। বেথ, অস্ত্রটা নামিয়ে রাখুন, গমগমে কণ্ঠে কেউ একজন বলে উঠল। অন্ধকার সয়ে আসতেই বেথকে দেখতে পেল কিথ। ভিজে চুপচুপে হয়ে আছে বেথের শরীর। সুন্দর মুখটার চারপাশে ভেজা চুল লেপ্টে আছে।
বেথের পেছনে একটা লোককে আবছা দেখতে পেল কিথ। ভালো করে খেয়াল করতেই চিনল তাকে, জো পিটারসন। অবশ্য এটা আসল নাম কিনা সে সম্পর্কে কিথ যথেষ্ট সন্দিহান। ওর একটা হাত বেথের কণ্ঠনালীর ওপর, বলার অপেক্ষা রাখে না যে সেই হাতে একটা ছুরি ধরা। আবারও বলছি, অস্ত্রটা নামিয়ে রাখুন। একটু জোরেই বলে উঠল জো। ওকে যেতে দাও, কিথ আদেশ করল। যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করল কিথ। তুমি আমাকে খুন করবে, বলল জো। তারপর কিথকে উদ্দেশ্য করে বলল, ও যে পুরোপুরি সুস্থ না সেটা কি তুমি জানো? বেথ কিছু বলল না, শুধু শান্ত চোখে তাকিয়ে থাকলো কিথের দিকে। কিথ অস্থির বোধ করল। হয়তো বেথ ওর দিকে তাকিয়ে চোখের ইশারায় বলার চেষ্টা করছে যে সে ঠিক আছে, অসুস্থ। হ্যাঁ, আসলেই অসুস্থ বোধ করছে এটা দেখে যে কেউ তার স্ত্রীর গলায় একটা ধারালো ছুরি ধরে আছে। আমরা সবাই এখানে দাঁড়ালেই ভিজে চুপচুপে যাব। আমার মনে হয় ঘরের ভেতর যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিথ, তুমি কি জানো যে বাড়ির ভেতরে আমাদের আরও একজন গেস্ট আছে? জিজ্ঞেস করলো বেথ। এমন স্বাভাবিকভাবে কথাগুলো বলল বেথ যে মনে হয় এখানে কিছুই হয়নি, সব একদম ঠিকঠাক আছে। স্টিলের ধারালো একটা ছুরি যে তার কণ্ঠার উপর বসে আছে সেটা যেন সে বেমালুম ভুলে গেছে। আমি ইতোমধ্যে তাকে দেখেছি। মিসেস পিটারসন কোথায়? বেথ জিজ্ঞেস করল। মিস্টার জো পিটারসন যে তোমার পিছে দাঁড়িয়ে আছে, ও নিজেকে মিসেস পিটারসনের ভাইপো বলে পরিচয় দিয়েছিল। ওই তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ওনাকে তার গাড়ির বুটের ভেতর হাত পা বেঁধে ফেলে রেখেছিল। জোর দিকে তাক করে বলল কিথ। উনি এখন আমাদের সোফার উপরে আছেন। ও, সাথে সেই গেস্টও আছে। আমি মোটেও ক্যাথরিন আন্টিকে মারার চেষ্টা করিনি। আমার মনে হয় তুমিই তাকে মেরে ফেলতে চেয়েছিলে। জো প্রতিবাদ করে উঠল। ছুরিটা আরও শক্তভাবে বেথের গলার উপর চেপে ধরল সে। আমরা কিন্তু এখনও বাড়ির ভেতর যাচ্ছি না, বেথ আবারও বলে উঠল। মিস্টার পিটারসন, আমি আপনার সামনে সামনেই হাঁটব, আর আমাদের সামনে হাঁটবে কিথ। এখন চলুন। কিথ ভ্রু কুঁচকে তাকালো বেথের দিকে। ঠিক আছে, চলুন, বলল জো। একটু ইতস্তত করলেও সামনে বাড়ল কিথ। বাড়ির ভেতরে একজন অপরিচিত মানুষ, আর পেছনে একজন যে কিনা এখন বেথের গলায় ছুরি ঠেকিয়ে আছে। কোনো সন্দেহ নেই যে এদের ভেতর কোনো একজন সেই সিরিয়াল কিলার। বাড়ির ভেতর প্রবেশ করল কিথ। দরজা খোলাই ছিল। বৃষ্টির পানিতে পুরো ঘর ভেসে গেছে। কিথের পরপরই বেথ ঢুকল ঘরে, আর ওর পেছনে ছুরি ধরে রাখা জো। মিসেস পিটারসনকে যেমন রেখে গিয়েছিল তিনি অমনভাবেই পড়ে আছেন সোফায়। কোকোয়াকে এখন আর তার উপর বসে নেই। একটু খুঁজতেই কিথ দেখল রুমের একদম শেষ প্রান্তে কোকোয়া। কোনো শব্দই নেই ওর মুখে। গেস্ট রুমের দেয়ালের পাশে পাশে ঘুরছে সে। আমাদের এখানে আরও একজন ছিল। উনি একজন মিউজিশিয়ান, একটা ব্যান্ডে বাজান উনি। কি যেন নাম বললেন ব্যান্ডটার? ও হ্যাঁ, মনে পড়েছে, আলট্রাসি। বেথ বলল জোকে। কিথের দিকে তাকালো বেথ। কোথায় গেল সে? আমি যখন বের হই সে তো ঘরেই ছিল। চলে গেছে আমার মনে হয়, থমথমে মুখে বলল কিথ। একটা অস্ফুট শব্দ কানে এলো। শব্দটা করেছে জো। সোফার উপরে মিসেস পিটারসনের দিকে তাকিয়ে আছে সে। জো, নরমভাবে বলল কিথ, আমি তোমাকে মোটেও গুলি করব না। তুমি প্লিজ আমার স্ত্রীর গলা থেকে ছুরিটা সরিয়ে ফেলো। বেথ আস্তে আস্তে পিটারসনের হাত সরিয়ে ফেলল ওর গলা থেকে। তারপর একটু দূরে সরে এলো ওর থেকে। পিটারসন কোনো বাধাই দিল না। ও গড, ক্যাথরিন আন্টি বেঁচে আছে তো? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো সে। কোকোয়া ওদের দেখে সামনে এসে লাফালাফি শুরু করলো। বেথ কিথের দিকে তাকালো। কোকোয়া, আস্তে বলল সে। যদিও আমার ভুল হতে পারে, তারপরও মনে হয় যদি জো মিসেস পিটারসনকে আক্রমণ করত তাহলে কোকোয়া এতক্ষণে চিল্লাচিল্লি শুরু করে দিত। ক্যাথরিন আন্টি, কান্না কান্না কণ্ঠে বলল জো। উনি বেঁচে আছেন, মানে ছিলেন তো? কিথ বলল আমতা আমতা করে।
তারপর বেথের দিকে তাকালো সে। তার মানে তোমার মিউজিশিয়ানই? তুমিও বুঝতে পেরেছো তাহলে? কিন্তু ও বাইরে কোথাও আছে, আর এটাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারবো না। ব্যবস্থা একটা করতেই হবে, তবে তার আগে মিসেস পিটারসনকে সুস্থ করে তোলার ব্যবস্থা আগে করতে হবে। কিথ, তুমি একটু কিচেন থেকে ব্র্যান্ডি আর অ্যামোনিয়া নিয়ে আসবে? বেথ জিজ্ঞেস করলো। দেখা যাক ওনার জ্ঞান ফিরে আনা যায় কি না। একটু সুস্থ হলে আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করব, বলে একটু চোখ টিপল বেথ। আর সেটা অবশ্যই হ্যামারটা দিয়ে। কিথ কিছু না বলে কিচেনের দিকে গেল। কিচেনে ঢুকতেই ফ্লোরে একটা ফ্রাইং প্যান পেল সে। তারপর আবার কিচেনের দিকে যেতে লাগলো। হঠাৎ করে একটা চিৎকার শুনে জমে গেল কিথ। দেরি না করে ঘুরে লিভিং রুমের দিকে দৌড় দিল সে। কিন্তু কিচেন থেকে বেরোতেই সে অবাক হয়ে গেল। লিভিং রুমে যেখানে একটু আগেও লণ্ঠনের আলো ছিল, সেটা এখন কালিগোলা অন্ধকারে ডুবে গেছে। ভয়ে বেথের পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। কম্বলটা নিয়ে সামনের দিকে যেতে হবে ওকে, কিন্তু ও নিশ্চিত না এই অন্ধকারে ও যেতে পারবে কিনা। কিন্তু ওকে যেতেই হবে। এভাবে বেশিক্ষণ থাকলে মিসেস পিটারসনের জীবন নাশের আশঙ্কা আছে। কম্বলের নিচে থেকে একটা হাত বেথকে হ্যাচকা একটা টান দিয়ে কোথায় যেন নিয়ে গেল। আক্রমণকারীর একটা হাত ওর গলায় ধরে ওকে উঁচু করে ফেলল। এত সহজে উঁচু করল যে মনে হলো বেথের শরীরের কোনো ওজনই নেই। এগান, মার্ক এগান, মিউজিশিয়ান। না না, সাইকো কিলার, সিরিয়াল কিলার। ওকে না দেখলেও বেথ অনুভব করছে ওর মুখে সেই দুষ্টুমির হাসিটা ঝুলে আছে। হেই বিগ ম্যান, কি করতে চাচ্ছ তুমি? অন্ধকার থেকে একটা কণ্ঠ শোনা গেল, একদম বেথের কানের কাছে। গুলি করো আমাকে। সেক্ষেত্রে আমি অবশ্য কথা দিতে পারছি না যে গুলিটা আমার গায়েই লাগবে, বলে খ্যাক খ্যাক করে হাসল মার্ক। সাথে সাথে থেমে গেল তার হাসি। ভারী কণ্ঠে বলল, ভুলেও এদিকে এসো না, বেঘুরে মারা পড়বে ও। বেথ ভয় পেল। ও জানেও না লোকটার হাতে কোনো রকম অস্ত্র আছে কি নেই। বাতাস আর বৃষ্টির শব্দ বাদে বেথের কানে আর কিছুই আসলো না। মার্ক ওকে যেভাবে ধরেছে তাতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে বেথ। কোনো রকম শব্দ বা কোনো নড়াচড়া কোনো কিছুই টের পাচ্ছে না বেথ। এমনকি কোকোয়ার কোনো আওয়াজও পাচ্ছে না সে। এমন সময় একটা চাপা গোঙানির আওয়াজ পেল বেথ। মার্ক সম্ভবত আঘাত করেছে ওকে, কিন্তু এটা কিথের গলা না। কিথ না হলে এটা কে? জো? কিথ কোথায় তাহলে? এবার ঠিক আছে, বলল মার্ক। তুমি যেখানে আছো সেখানেই থাকো। আমি আর বেথ একটু ঘুরে আসব। তোমার গাড়িটাই নিয়ে যাব। বেথ কি সুস্থ থাকবে? কে জানে, কিন্তু আমাকে আটকানোর চেষ্টা করে দেখো, ও নির্ঘাত মারা পড়বে। আর সেটার জন্য কিন্তু তোমাকেই দায়ী করব। এটুকু বলে বেথকে টেনে দরজার দিকে নিতে শুরু করলো মার্ক। মৃদু হেসে বলল, অন্ধকার কিন্তু খুব একটা খারাপ লাগে না আমার, বরং ভালোই লাগে। বেথ বুঝতে পারল ওরা দরজার কাছে চলে এসেছে। ছট করে দরজাটা খুলে ফেলল মার্ক। বেথের বুকটা ধুকধুক করে কাঁপছিল, আর তাই প্রথমে বাদিক থেকে আসা হুফ শব্দটা শুনতে পায়নি। কিথ। ও দাঁড়িয়েছিল বাইরে। দরজা খুলে বের হতেই মার্কের ওপর ঝাঁপিয়ে পড়ল সে। সেই সাথে পড়ে গেল বেথও। আচমকা ধাক্কা লাগায় ওর গলার উপর থেকে মার্কের হাত একটু শিথিল হলো, আর সাথে সাথে বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো বেথ। একটু ভালো লাগতেই মার্কের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল সে। দুজনেই উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। খালি হাতেই একজন আরেকজনকে আক্রমণ করা শুরু করলো। কোকোয়াও ঘেউ ঘেউ করতে লাগলো। আবছাভাবে বেথ দেখল কোকোয়া দৌড়ে গিয়ে মার্কের হাত কামড়ে ঝুলে পড়ল। প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠল মার্ক। পড়ে গেল সাথে সাথেই, কিন্তু কোকোয়া ছাড়ল না তাকে। বেথ খেয়াল করল ঘরের দরজা খোলা আছে, আর ওখানে কি যেন একটা চকচক করতে দেখল সে। ফ্রাইং প্যান। দ্বিধা না করে ওটা তুলে নিল বেথ। অন্ধকারে সে বোঝার চেষ্টা করছে কোনটা কিথ আর কোনটা মার্ক। হঠাৎ একটা মাথা একটু উঁচু হলো।
সাথে সাথে সেটাকে সই করে ফ্রাইং প্যান তুলল বেথ। শেষ মুহূর্তে এসে বুঝতে পারল ওটা কিথ। শিওর হবার সাথে সাথে অন্য মানুষটা, যে কিনা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার মাথায় সই করে চোখ বন্ধ করে প্রচণ্ড জোরে বাড়ি দিল একটা। বিকট একটা চিৎকার শোনা গেল। আবার বাড়ি দিল বেথ। এবার আর কোনো চিৎকার শোনা গেল না। এরপর আবার বাড়ি দিল, তারপর আবার, তারপর আবার। একজোড়া বাহু তাকে জড়িয়ে ধরল পেছন থেকে। হয়েছে হয়েছে, এবার শান্ত হও। লণ্ঠনটা আবার জ্বালানো হলো। কোকোয়া দাঁড়িয়ে আছে মিসেস পিটারসনের বিছানার পাশে। তাকে গার্ড দিচ্ছে সে। মিসেস পিটারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। হাতের নাড়ি আগের চেয়ে স্পষ্ট, আর শ্বাস প্রশ্বাস গভীর হয়েছে। তার ভাইপো জো পিটারসন বসে আছে তার আন্টির বিছানার পাশে। কিথ এখনও ফ্লোরে শুয়ে আছে। রীতিমতো হাঁপাচ্ছিল এতক্ষণ সে। বেথ ধীরে ধীরে ওর কাছে গেল। ও কি সেই সেই সিরিয়াল কিলার? জিজ্ঞেস করলো সে কিথকে। তাই তো মনে হয়, আস্তে করে বলল কিথ। কিন্তু পরে তুমি কিভাবে শিওর হয়েছিলে যে জো সিরিয়াল কিলার না? উঠে বসল কিথ। মুখে ব্যথার ছাপ নিয়ে হাসল সে। বলল, কারণ বিচে যদি কেউ যায় এবং সে যদি একটু আধটু লোকাল ব্যান্ডের গান শোনে, তাহলেই সে জানবে যে আলট্রাসি এমন একটা ব্যান্ড যাদের সব মেম্বার মেয়ে। আমি ওকে বলেছিলাম যে তুমি লোকাল ব্যান্ডের গান শোনো, বলল বেথ। কিথ হাসি মুখে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তীক্ষ্ণ হর্নে কান ঝালাপালা হয়ে গেল ওদের। দুজন দুজনের দিকে একবার চাইল। এক মুহূর্ত পরেই দরজায় করাঘাতের শব্দ পেল ওরা। কিথ উঠে দাঁড়ালো। তারপর শক্ত করে ওর রিভলভারটা ধরে দরজার দিকে এগিয়ে গেল। আস্তে করে দরজাটা খুলল। অ্যান্ডি ফেয়ারমন্ট, লোকাল শেরিফ। জিসাস, অ্যান্ডি একটু জোরেই বলে উঠল। একজন সিরিয়াল কিলার জেল থেকে পালিয়েছে, তোমরা শুনেছ? ইতোমধ্যে বেথ দরজায় এসে দাঁড়িয়েছে। কিথ বেথের দিকে তাকালো। শ্রাগ করে অ্যান্ডির দিকে তাকালো বেথ। বাড়ি মারার অদম্য ইচ্ছা যদি না থাকে, তাহলে ফ্রাইং প্যান তুলে নেওয়াটা ঠিক না, মুচকি হেসে বলল সে। মানে? অ্যান্ডি কিছুই বুঝতে পারল না। বাদ দাও অ্যান্ডি, তুমি বরং ভেতরে এসো, বলল কিথ। ইতোমধ্যেই সে বেথকে জড়িয়ে নিয়েছে নিজের বাহু ডোরে। তারপর অ্যান্ডির ঢোকার জন্য দরজাটা একটু ছেড়ে দাঁড়ালো ওরা। শেষ হয়ে গেল হেদার গ্রাহামের দ্য ফেস ইন দ্য উইন্ডো। এরকম অসংখ্য সাইকোলজিক্যাল হরর থ্রিলারগুলো শুনতে যাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে বা নির্দিষ্ট কোনো গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।